শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় মূলত কর্মধারয় সমাস। এর আগের একটি পর্বে তোমাদের কাছে দ্বন্দ্ব সমাসের সমস্ত দিকগুলি আমরা আলোচনা করেছিলাম। অনেকে হয়তো আজকের এই কর্মধারয় সমাসের সঙ্গে দ্বন্দ্ব সমাসটাকে গুলিয়ে ফেলো, কিন্তু আজকের আলোচ্য বিষয়ের মধ্যে কিন্তু একটি দিক রয়েছে, কর্মধারয় ও দ্বন্দ্ব সমাসের পার্থক্য। তবে প্রথমে আমরা জেনে নেব কর্মধারয় শব্দটির অর্থ কী। সেটি কিন্তু কর্মধারয় পদের ব্যাস বাক্যের মধ্য দিয়েই প্রতীয়মান হয়। এরপর রয়েছে কর্মধারয় সমাস কাকে বলে, দৃষ্টান্ত দিয়ে আমরা বুঝে নেব। এরপর সাধারণ কর্মধারয় সমাসের গঠন কী বা কর্মধারয় সমাসের প্রধান বৈশিষ্ট্যগুলি কী। সেই সঙ্গে শেষে দেখব কর্মধারয় ও দ্বন্দ্ব সমাসের পার্থক্য। তাহলে প্রথমেই চলো দেখে নিই কর্মধারয় শব্দটির অর্থ। কর্মধারয় শব্দটি যদি আমরা ব্যাস বাক্য নির্ণয় করি তাহলে দেখব যে করে সেই ধরে। অর্থাৎ কি না, যিনি কর্তা তিনি ধারক। অর্থাৎ এখানে একজন ব্যক্তি বা একই বস্তু বা একই অস্তিত্বকে চিহ্নিত করা হচ্ছে। যেমন ধরো যদি একটি দৃষ্টান্ত নেওয়া হয় যে রাজশ্রী, এর ব্যাস বাক্য হবে যিনি রাজা তিনি ঋষি। তাহলে কি একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে, যাকে রাজাও বলা হচ্ছে তাকে আবার ঋষিও বলে প্রতিপন্ন করা হচ্ছে। তাহলে এখানে ব্যাস বাক্য বা সমস্ত পদের মধ্য দিয়ে একটি ব্যক্তি একই বস্তু বা একই অস্তিত্বকে যে বোঝানো হয়, এটা হচ্ছে কর্মধারয় সমাসের একটি বড় বৈশিষ্ট্য, যেটা আমরা কর্মধারয় এই শব্দটির অর্থর মধ্য দিয়ে পেয়ে থাকি। এরপরে চলো দেখি আমরা কর্মধারয় সমাস কাকে বলে। মূলত আমরা দেখব যে সমাসে পূর্বপদ আর পরপদ যথাক্রমে বিশেষণ ও বিশেষ্য বা বিশেষ্য ও বিশেষ্য কিংবা বিশেষণ ও বিশেষণ পদ নিয়ে সংগঠিত হয় এবং সমাস নিষ্পন্ন হওয়ার পর সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পেয়ে থাকে, তাকে বলা হচ্ছে কর্মধারয় সমাস। যেমন দেখো একটি দৃষ্টান্ত, শ্বেত যে পদ্ম শ্বেত পদ্ম। এই দৃষ্টান্তের মধ্যে তোমরা লক্ষ্য করো যে পূর্বপদ ব্যাস বাক্য সমস্ত পদের উভয়ের ক্ষেত্রেই পূর্বপদ হচ্ছে শ্বেত এবং পরপদ হচ্ছে পদ্ম, এবং শ্বেত পদটি হচ্ছে বিশেষণ পদ আর পদ্ম পদটি মানে যেটা পরপদ সেটি হচ্ছে বিশেষ্য পদ। নিয়ে হচ্ছে এখানে সমস্ত পদ। এখানে কিন্তু পরপদ পদ্ম এর অর্থই প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ পদ্মটা কি বর্ণ এটাই এখানে নির্দেশ করা হচ্ছে। এটা শ্বেত না হয়ে অন্য কোনো বর্ণ কিন্তু হতে পারে। মূলত আমরা কর্মধারয় সমাসের ক্ষেত্রে দেখব যে সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পেয়ে থাকে। আরও একটি দৃষ্টান্ত তোমাদেরকে এমনি জানাই। ধরো এই জিনিসটাই পদ্মর ক্ষেত্রেই যখন আমরা নীলোৎপল বলি তখন কি হয়, নীল যে উৎপল, তাহলে উৎপল মানেও পদ্ম, তাহলে এখানে নীল বর্ণ হলে তাকে আমরা নীলোৎপল বলে চিহ্নিত করছি, আর শ্বেত বর্ণ হলে তাকে শ্বেত পদ্ম বলে চিহ্নিত করছি। তাহলে নীলটাও বিশেষণ শ্বেতটাও বিশেষণ, আর উৎপল আর পদ্ম দুটি হচ্ছে বিশেষ্য পদ। এবং উৎপল পদ্ম এই পরপদের অর্থ সমস্ত পদে গিয়ে কিন্তু প্রাধান্য পাচ্ছে। তাহলে এটা গেল মানে সংজ্ঞার দিক থেকে আমরা পেলাম। এখানে আরও অনেক বৈশিষ্ট্যই রয়েছে, তবে যে বৈশিষ্ট্যটা এখানে প্রমিনেন্ট সেটা হচ্ছে সমস্ত পদে গিয়ে কর্মধারয় সমাসের ক্ষেত্রে সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পেয়ে থাকে। এরপরে চলো দেখি আমরা এই কর্মধারয় সমাসের আমরা যে অর্থ জেনেছি এবং সংজ্ঞাটাও জেনে গেছি, এরপর কর্মধারয় সমাসের যে বৈশিষ্ট্য সেগুলো একটু আমরা আগে আলোচনা করে নিই। তাহলে কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, কম্বিনেশন হিসেবে দেখব ব্যাস বাক্য কেন, সমস্ত পদে কেন, পূর্বপদ আর পরপদ উভয়ই যথাক্রমে বিশেষণ হতে পারে, যথাক্রমে বিশেষ্য হতে পারে, আবার উভয় পদ যথাক্রমে বিশেষণ ও বিশেষ্য এই সংযোগেও সংঘটিত হতে পারে। এরপর এখানে আমরা তিনটে কম্বিনেশনকে ভেঙেও বলতে পারি বা একসঙ্গে গঠনগত দিক থেকে ভাবতে পারি। এরপর যেটা প্রধান বৈশিষ্ট্য আরেকটি, যে পরপদের অর্থ প্রাধান্য, সমস্ত পদে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য লক্ষ্য করা যায়, 2 নম্বর বৈশিষ্ট্য। আর 3 নম্বর বৈশিষ্ট্য কি না, এই সমাসে সাধারণত বা আমরা দেখি যে সমস্ত পদে গিয়ে বা ব্যাস বাক্যের মধ্য দিয়েও
একই ব্যক্তি, একটি বস্তু বা একই অস্তিত্বকে চিহ্নিত করা হচ্ছে। তাহলে আমরা সর্বমোট এখানে 3টি বৈশিষ্ট্য কর্মধারয় সমাসের ক্ষেত্রে পেলাম। এরপর দেখো একটা দিক রয়েছে কর্মধারয় সমাসের ক্ষেত্রে, যেটা কিছু কিছু দৃষ্টান্তে আমরা পেয়ে থাকি। তাহলে সাধারণত আমরা দেখছি যে ব্যাসবাক্যে যেটি পূর্বপদ পরপদ সমস্ত পদেও কিন্তু সেই ক্রম বজায় থাকছে, অর্থাৎ পূর্বপদ পূর্বপদ হিসেবেই সমস্ত পদে আসছে এবং পরপদ পরপদ হিসেবেই আসছে। কিন্তু এখানে একটা দৃষ্টান্ত দেখো, যে দ্বিতীয় দৃষ্টান্তটি, যেমন সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। তাহলে ব্যাসবাক্য হচ্ছে সিদ্ধ যে আলু, ব্যাসবাক্যে পূর্বপদ সিদ্ধ পরপদ আলু, কিন্তু সমস্ত পদে গিয়ে দেখো পূর্বপদের নিপাত ঘটেছে, অর্থাৎ পূর্বপদ পরপদ হয়ে গেছে। সিদ্ধ এটি সমস্ত পদে গিয়ে পরপদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু প্রথম দৃষ্টান্ত দেখতেই পাচ্ছ যে আগের দৃষ্টান্ত লেখা হয়েছে শ্বেত যে পদ্ম, এখানে শ্বেত যেটি ব্যাসবাক্যে পূর্বপদ ছিল সমস্ত পদে গিয়েও পূর্বপদ হিসেবে ব্যবহৃত হয়েছে বা বসেছে, এবং পদ্ম ছিল ব্যাসবাক্যে পরপদ, সেটি সমস্ত পদে গিয়ে পরপদই রয়েছে। তাহলে এরকম ধরনের আরও দৃষ্টান্ত রয়েছে, যেমন চাল ভাজা, ভাজা যে চাল, চাল ভাজা, এখানেও কিন্তু, বা বাটা যে হলুদ, হলুদ বাটা, এখানে কর্মধারয় সমাসের পূর্ব নিপাতের বৈশিষ্ট্যটি তুলে ধরা হয়েছে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন চাওয়া হয় যে কর্মধারয় সমাসের পূর্ব নিপাতের দৃষ্টান্ত দাও। এরপর চলো আমরা কিছু উদাহরণ দিয়ে দেখে বুঝে নিই যে কর্মধারয় সমাসের যে ব্যাসবাক্য বা সমস্ত পদে কম্বিনেশনটা কখনো বিশেষ্য, কখনো বিশেষণ, বা কখনো পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য দিয়ে কিভাবে হচ্ছে। তাহলে প্রথমেই দেখছি যে পূর্বপদ আর পরপদ যখন যথাক্রমে বিশেষণ ও বিশেষ্য। যেমন দেখো, পূর্ণ যে চন্দ্র, পূর্ণ চন্দ্র, ছিন্ন যে বস্ত্র, ছিন্ন বস্ত্র। তাহলে পূর্ণ আর ছিন্ন ব্যাসবাক্যে কেন, সমস্ত পদে কেন, উভয় ক্ষেত্রেই দুটি হচ্ছে বিশেষণ পদ, এবং পরপদ চন্দ্র আর বস্ত্র হচ্ছে বিশেষ্য পদ। তাহলে সমস্ত পদে গিয়ে আমরা দেখছি যে পরপদ অর্থাৎ চন্দ্র এবং বস্ত্র এদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এরপর দেখো পূর্বপদ পরপদ উভয় বিশেষ্য। যেমন রাজশ্রী উদাহরণটা এর আগে আমরা পেয়ে গেছি, যিনি রাজা তিনি ঋষি, এখানে রাজা ঋষি দুটি পূর্বপদ আর পরপদ কিন্তু বিশেষণ, আর যিনি তিনি এগুলি মূলত এখানে সংযোগ রক্ষাকারী সর্বনাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরপর আরও একটি দৃষ্টান্ত দেখো, সম্রাট কবি, যিনি সম্রাট তিনি কবি, এখানে সম্রাট কবি পূর্বপদ পরপদ উভয় কিন্তু বিশেষ্য। এরপর দৃষ্টান্ত দেখব আমরা যে পূর্ব পর উভয় পদ যদি বিশেষণ হয়, যেমন সহজ সরল, যাহা সহজ তাহাই সরল। তাহলে সহজ আর সরল, পূর্বপদ সহজ আর পরপদ সরল উভয় কিন্তু এখানে বিশেষণ। এরপর দেখো অম্ল অথচ মধুর, অম্ল মধুর, তাহলে অম্ল এটাও বিশেষণ, মধুর এটাও বিশেষণ। সব জায়গাতেই যে আমরা দেখব যে যিনি তিনি যাহা তাহা দিয়ে ব্যাসবাক্য হবে তা কিন্তু নয়, যেখানে যেভাবে আমাদের অর্থ প্রতীয়মান করার প্রয়োজন হবে সেইভাবে আমরা ব্যাসবাক্য গঠন করব। তাহলে অম্ল আর মধুর পূর্বপদ পরপদ উভয় কিন্তু এখানে বিশেষণ। তাহলে এই পর্যন্ত আশা করছি তোমাদের আলোচনাটা বোঝা গেছে বা পুরো বিষয়টাই তোমরা বুঝতে পেরেছো। এরপর আজকের যেটা শেষ বিষয় সেটা হচ্ছে কর্মধারয় সমাস এবং দ্বন্দ্ব সমাসের মধ্যে তাহলে কি পার্থক্য রয়েছে। কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা দেখব মূলত একই ব্যক্তি, একই বস্তু বা একটি অস্তিত্বকে প্রতীয়মান করে তোলা হচ্ছে বা চিহ্নিত করা হচ্ছে। আর দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ব্যাসবাক্য আর সমস্ত পদে পূর্বপদ আর পরপদ হিসেবে আমরা পৃথক ব্যক্তি, পৃথক বস্তু বা পৃথক অস্তিত্বকে প্রতীয়মান করে থাকি। যেমন ধরো কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা পেলাম যিনি সম্রাট তিনি কবি, সম্রাট কবি। তাহলে এখানে একজনকেই সম্রাটও হিসেবে প্রতীয়মান করা হচ্ছে, আবার কবি হিসেবেই তাকে তুলে ধরা হচ্ছে, একজনকেই বোঝানো হচ্ছে।
কিন্তু যখনই আমরা দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্তে যাব যে আমিও তুমি আমি তুমি, তাহলে এখানে আমি আর তুমি দুজন পৃথক ব্যক্তি, এবং যেটা ব্যাসবাক্যে যারা পৃথক ছিলেন তারা একত্রে বসেছেন সমস্ত পদে ঠিকই, কিন্তু তারা তাদের পৃথক অস্তিত্বটা তো প্রতীয়মান রেখেছে। উভয় পদের অর্থ প্রাধান্যও রয়েছে এবং পৃথক অস্তিত্ব তারা তাদের চিহ্নিত করছে। এবং দ্বিতীয় পার্থক্য এখান থেকেই উঠে আসছে, আমরা কিছুটা হলেও পেয়ে থাকি এই বৈশিষ্ট্য ধরে, যে কর্মধারয় সমাসের ক্ষেত্রে দেখা যায় সমস্ত পদে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য রয়েছে, কিন্তু দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পূর্বপদ পরপদ উভয় পদের সমান অর্থ প্রাধান্য পরিলক্ষিত হয়। তাহলে এই গেল কর্মধারয় সমাস ও দ্বন্দ্ব সমাসের মধ্যে প্রধান দুটি পার্থক্য। তাহলে আজকে আমরা দেখলাম কর্মধারয় শব্দের অর্থ কী, সেই সঙ্গে কর্মধারয় সমাস কাকে বলে, সাধারণ কর্মধারয় সমাসের যে বৈশিষ্ট্যগুলি আমরা পেতে পারি প্রধান প্রধান তিনটি সেগুলিও দেখলাম, সেই সঙ্গে সাধারণ কর্মধারয় পূর্বপদ পরপদ যে কম্বিনেশনে হয়ে থাকে তার দৃষ্টান্ত, আর সেই সঙ্গে কর্মধারয় ও দ্বন্দ্ব সমাসের পার্থক্য। আজকে তোমাদের কাছে এতটুকুনি আলোচনা করলাম কর্মধারয় সমাসে। এর পরের একটি পর্বে কর্মধারয়ের যে তুলনাবাচক ভাগগুলি রয়েছে সেগুলি একত্রে আলোচনা করব।